বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে আকাশচুম্বী জনপ্রিয়তা, গণমানুষের কাছে ওনার যে গ্রহণযোগ্যতা, সত্যিকার অর্থে উনি যে বাংলাদেশের একমাত্র তৃণমূলের নেতা, এটা যারা ফ্যাসিবাদের দোসর ছিল সেই পতিত স্বৈরাচার জানতো বলেই কিন্তু তারা রাজনৈতিকভাবে ওনাকে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে আইন আদালতের মাধ্যমে বাংলাদেশে ওনার বাক স্বাধীনতাকে হরণ করেছে। বাংলাদেশে ওনার কোনো বক্তব্য প্রচার করতে দেয়নি। এর বড় কারণ হচ্ছে উনি কিন্তু বিচ্ছিন্নভাবে আজকে বিশাল একটা রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি করেননি, যেখানে বাংলাদেশের সবচেয়ে বড় জনগোষ্ঠী ওনার নেতৃত্ব অনুসরণ করে এই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল। উনি গত ৩৬ বছর ধরে রাজনীতি করছেন। ১৯৮৮ সালে বগুড়া জেলার গাবতলী উপজেলায় বিএনপির একজন প্রাথমিক সদস্য হিসেবে ওনার রাজনীতি শুরু। অর্থাৎ উনি কোনো বড় রাজনৈতিক পরিচয় নিয়ে শুরু করেননি, তৃণমূলের একজন নেতা হিসেবে ধাপে 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 উনি আজকের এই জায়গায় উঠে এসেছেন। স্বাভাবিকভাবেই এই দীর্ঘ সময়ে যতদিন উনি বাংলাদেশে ছিলেন, বাংলাদেশের এমন কোনো জেলা নাই, এমন কোনো উপজেলা নাই, এমন কোনো থানা নাই যেখানে ওনার বিচরণ ঘটেনি। উনি ঢাকা কেন্দ্রিক রাজনীতি করেনি, বারবার তৃণমূলে ছুটে গিয়েছেন, তৃণমূলের মানুষের সমস্যা উপলব্ধি করেছেন, সেই সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করেছেন। ওনার যে রাজনৈতিক নীতি সেটা হচ্ছে তৃণমূলের ক্ষমতায়নের মাধ্যমে, বটম আপ অ্যাপ্রোচের মাধ্যমে সমাজের যারা শোষিত শ্রেণী, যারা নিপীড়িত মানুষ, যারা তৃণমূলে রয়েছেন, যারা ছিন্নমূল, সত্যিকার অর্থে যাদের অভাব রয়েছে, সেই সাধারণ মানুষের প্রত্যাশাতে রাষ্ট্র পরিচালনার সাথে মেলবন্ধন তৈরি করা। সুতরাং এই যে একটা রাজনৈতিক বিশ্বাস, সেই রাজনৈতিক বিশ্বাসেরই কিন্তু প্রতিফলন আমরা দেখতে পাই ওনার বিভিন্ন বক্তব্যে। সেখানে আপনি বলেছিলেন খুব প্রগতিশীল ভাষা, ওনার যে প্রাঞ্জল ভাষা, যে উপস্থাপনা, আমরা দেখব যে ৫ই আগস্টের পর থেকে অনেকে অনেক বক্তব্য দিয়েছেন, কিন্তু ওনার একটা বক্তব্য নিয়ে এখন পর্যন্ত আমার জানার মতো কোনো সমালোচনা হয়নি। কারণ প্রত্যেকে উনি খুব ডিগনিফাইডভাবে অ্যাড্রেস করেছেন, যার যেখানে ডিউ ক্রেডিট সেটা দিয়েছেন। অনেক হয়তো যার যার অবদানের চাইতে বেশি ক্রেডিট উনি নির্দ্বিধায় দিয়েছেন। এটাই তো রাজনৈতিক। অনেক ক্ষেত্রে কোনো নাম উচ্চারণ করেননি এবং জি না, কারণ উনি তো নাম উচ্চারণ করেননি, এমন সুন্দরভাবে বক্তব্য দিয়েছেন। উনি তো জিঘাংসা রাজনীতি বিশ্বাস করেন না। উনি বিশ্বাস করেন একটা টলারেন্ট এবং ইনক্লুসিভ বাংলাদেশ, যেখানে লিবারেল ওয়েতে প্রত্যেকে রেকগনাইজ করা হবে। আমরা যদি দেখি 5ই আগস্টের পরে কিন্তু ওনার বক্তব্য সামগ্রিকভাবে সারা বাংলাদেশ দেখতে পেয়েছে। এর আগেও কিন্তু ওনার এই ধরনের বক্তব্য এসেছে, আনফর্চুনেটলি সেটা সাধারণ মানুষ পর্যন্ত সেভাবে পৌঁছায়নি, বিভিন্ন বাংলাদেশে নিষিদ্ধ থাকার কারণে। আমরা যদি দেখি গণ অভ্যুত্থানের এই সময়টুকুতে যখন বাংলাদেশে ইন্টারনেট ছিল না, তখন কিন্তু সেই লন্ডনে বসে থেকে উনি ইন্টারন্যাশনাল এটাকে পুশ করেছেন। উনি সে সময় একের পর এক বক্তব্য দিয়েছেন, টুইট করেছেন, ইন্টারন্যাশনাল কমিউনিটির সাথে যোগাযোগ করেছেন। এই যে প্রেক্ষাপটটা, যেখানে বাংলাদেশে ইন্টারনেট ছিল না, কমিউনিকেশন বন্ধ ছিল, উনি কিন্তু ওনার যে দায়িত্ব একজন রাষ্ট্রনায়ক হিসেবে বাংলাদেশকে বহির্বিশ্বে তুলে ধরা, সেই কাজটা সেখান থেকে তুলে ধরেছেন। এবং ওনার বক্তব্য যদি আমরা শুধু 5ই আগস্টের পর না, আগে থেকেও দেখি, সবসময় সেই ঔদার্য, সেই সৌজন্যবোধ, সেই সম্মান, সেটা কিন্তু উনি ধরে রেখেছেন। 5 তারিখের পরে যেটা আমরা দেখি, 5ই আগস্ট থেকে 8ই আগস্ট বাংলাদেশে কিন্তু কোনো সরকার ছিল না। সেই সময় মূল রাজনৈতিক নেতৃত্ব হিসেবে কিন্তু তিনি বারবার বাংলাদেশের মানুষকে, ওনার এই তৃণমূলের নেতাকর্মীকে আহ্বান জানিয়েছেন বাংলাদেশে যেন স্থিতিশীলতা ধরে রাখে। তখন কোনো থানা ছিল না, পুলিশ ছিল না, আইন শৃঙ্খলা বাহিনী ছিল না, সরকার ছিল না। অনেকের ভয় ছিল, আওয়ামী লীগের ওনারা বলেছিল যে সরকার পতনের পরে হয়তো একদিনে লক্ষ লক্ষ মানুষ মারা যাবে। তার কোনো কিছুই কিন্তু হয়নি। না হওয়ার মূল কারণ, ফ্যাসিবাদ পতনের পর সে 5 তারিখে কিন্তু উনি 3বার বক্তব্য দিয়েছেন, 6 তারিখে বক্তব্য দিয়েছেন, 7 তারিখে দিয়েছেন, 8 তারিখে দিয়েছেন। প্রতিদিন উনি একের পর এক বক্তব্য দিয়েছেন, একটার পর একটা টুইট দিয়েছেন, বারবারই দেশের মানুষকে অ্যাড্রেস করেছেন, ওনার নেতাকর্মীকে অ্যাড্রেস করেছেন। অত্যন্ত অঞ্চলভিত্তিক মনিটরিং এর ভিতরে রেখেছিলেন। অ্যাবসলিউটলি উনি পার্টি স্ট্রাকচারের ভেতরে তৃণমূল পর্যন্ত পৌঁছে গেছেন। যে মেসেজটা ছিল সেটা হচ্ছে যারা বিজয়ী তাদের ঔদার্য অনেক বেশি থাকতে হবে এবং বাংলাদেশকে সবার জন্য নিরাপদ রাখতে হবে, নিশ্চিত করতে হবে যে আমরা সবাই মিলে ওনার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শ, যে আমাদের ধর্ম, বর্ণ, রাজনৈতিক বিশ্বাস, ব্যক্তিগত ব্যাকগ্রাউন্ড যাই হোক না কেন, আমাদের সবার ভিতরেই সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করে বাংলাদেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে, সেটাই কিন্তু উনি এস্টাবলিশ করেছেন। তো 5 থেকে 8 তারিখে সরকারবিহীন অবস্থাও যে বাংলাদেশে একটা স্থিতিশীলতা ছিল, সেটা কিন্তু মূলত ওনারই কার্যকর নেতৃত্বের কারণে। পরবর্তীতে আমরা দেখলাম যখন পূজা আসলো, একটা দেশি বিদেশি ষড়যন্ত্র ছিল, সেখানে দেখা গেল যে পূজা মণ্ডপে একটা আঘাত আসতে পারে, এই ধরনের বেশি যে প্রোপাগান্ডা ক্যাম্পেইন ছিল, কনস্পিরেসি ছিল, সেখানেও কিন্তু ওনার নির্দেশে বিএনপি সর্বস্তরের নেতাকর্মীরা মুসলমান হিন্দু নির্বিশেষে ভাই ভাই হয়ে প্রত্যেকটা পূজা মণ্ডপ, ধর্মীয় উপাসনালয়, বাড়ি ঘরে গিয়ে গিয়ে পাহারা দিয়েছে। এবং আমরা নিশ্চিত করেছি সামগ্রিকভাবে যে বাংলাদেশে কোনো ধর্মীয় বা সাম্প্রদায়িক বিভাজন যেন না থাকে। এটাও কিন্তু ওনার নেতৃত্বেই হয়েছে। আমরা দেখেছি যখন বন্যা হয়েছে, বাংলাদেশের এমন কোনো প্রত্যন্ত অঞ্চল নাই যেখানে বিএনপির নেতাকর্মীরা ওনার নির্দেশে ছুটে যাননি, সাধারণ মানুষের পাশে গিয়েছেন, পাশে গিয়ে তাদেরকে সহায়তা করেছেন। দেখেছি কোমর পানিতে বিএনপির অনেক সিনিয়র লিডারশিপ গিয়ে তাদের ত্রাণ পৌঁছে দিয়েছেন। তারেক রহমান রাজনৈতিক সংস্কৃতির যে পরিবর্তনের কথা বলছেন, এটা কিন্তু আরও অনেক সুদূরে বিস্তৃত।
আমরা যদি দেখি শুধুমাত্র ওনার কথায় যে সবাইকে সম্মান দিচ্ছেন তা না, উনি বাংলাদেশে মানে এটা প্রথমবারের মতন নিজের জন্মদিন পালন করছেন না, বলছেন আমাকে রাষ্ট্রনায়ক বা দেশনায়ক বলবেন না, এটাও এর আগে কেউ কখনো করেননি। রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন আমরা আরো কি দেখি, ব্যানার ফেস্টুন এগুলো রাইট, রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন এখানেও ব্যানার ফেস্টুন নিষিদ্ধ করেছেন, শোভাযাত্রা মোটর বাইক নিষিদ্ধ করেছেন, এটা কিন্তু অনেক বড় একটা চেঞ্জ। আমরা দেখলাম ফ্যাসিবাদের সময় শেখ হাসিনা শুধু আমৃত্যু ক্ষমতায় থাকার জন্য হাজার হাজার মানুষ গুম করেছেন, খুন করেছেন। সেই বাস্তবতার বিপরীতে দাঁড়িয়ে যেখানে বাংলাদেশের সবাই বলছেন এটা ফ্রি ফেয়ার ইলেকশন হলে বিপুলভাবে উনি বিজয়ী হয়ে প্রধানমন্ত্রী হবেন, তিনি নিজেই বলছেন পরপর দুইবারের বেশি বাংলাদেশে কারো প্রধানমন্ত্রী হওয়া উচিত না। এটাই তো রাজনৈতিক সংস্কৃতির একটা অনেক বড় পরিবর্তন। আচ্ছা, আরেকটি প্রশ্ন, আপনি যখন তৃণমূলের কথা বললেনই, এবং জনাব তারেক রহমান কিন্তু তার প্রতিটি বক্তব্যই ভাষণে কিন্তু বারবার বলছেন নেতাকর্মীদের দেশ গঠনে সবকে দেশ গড়ে এগিয়ে আসতে হবে, কিন্তু কিছু কিছু ঘটনা ঘটেছে প্রত্যন্ত অঞ্চলে যা অনেকের ভিতরে হতাশা সৃষ্টি করেছে। এই সম্পর্কে আপনার পর্যবেক্ষণ বা মূল্যায়নটা কি আছে, কি বলবেন এই প্রসঙ্গে আপনি? বিএনপি তো অনেক বড় দল, 60 লক্ষ মানুষ যদি আমাদের শুধু মিথ্যা মামলারই শিকার হয়, এখানে বিচ্ছিন্নভাবে কিছু অঘটন ঘটতে পারে, কেউ কেউ হয়তো করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু ওনার ডাইরেক্ট ইনস্ট্রাকশন আছে, অলরেডি 1000-এর উপর নেতাকর্মী আমাদের কেউ বহিষ্কার হয়েছেন, কারো স্থগিতাদেশ হয়েছে, অনেকে শোকজের শিকার হয়েছেন। তার মানে কি নেতৃত্ব থেকে উনি সরাসরি বলে দিয়েছেন যে এই ধরনের কোনো অপকর্ম করলে দল সাথে সাথে কঠিন অ্যাকশনে যাবেন। এবং জনাব তারেক রহমান কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীকে বলেছেন যদি এই ধরনের কোনো বিষয় থাকে ওনারা যেন তারা অ্যাকশন নেন। দলের প্রধান হিসাবে তো উনি ওনার দলের যখন যেখানে দেখছেন যে কেউ যদি কোনো কিছু করে থাকেন সেখানে অ্যাকশনে যাচ্ছেন, তাহলে যারা দেশ পরিচালনার দায়িত্বে রয়েছে, এখন যারা ক্ষমতায় রয়েছেন, ওনারা আইন শৃঙ্খলা বাহিনী ব্যবহার করুক, করে যদি সেখানে দেখা যায় বিএনপির কারো কোনো ফল্ট আছে ওনাকে ধরুক। বাস্তবতা হচ্ছে সেখানে যেটা সমস্যা, এখানে অনেকগুলো মিস ইনফরমেশন ডিসইনফরমেশন ক্যাম্পেইন এক হয়ে গিয়েছে। আমরা দেখেছি দল থেকে জনাব তারেক রহমানের নেতৃত্বে বিভিন্ন জায়গায় তৃণমূলে তদন্ত করা হয়েছে, বলা হচ্ছে যে বিএনপির একজন কোন একটা জায়গায় চাঁদাবাজি করতে গেছে। অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা যাচ্ছে তারা সে বিএনপি নামধারী বা নব্য বিএনপির সাথে তাদের কোনো সাংগঠনিক সম্পৃক্ততা নেই, তাদের কোনো স্থানীয়ভাবে পদ নাই, বিএনপি রাজনীতি কখনো করে নাই। অনেকেই ফ্যাসিবাদের দোষর আগে আওয়ামী লীগ করতো, হুট করে একটা জায়গায় গিয়ে বলছে আমি বিএনপির অমুক জায়গার অমুক নেতা, কিন্তু প্র্যাকটিক্যালি দেখা যাচ্ছে তাদের বিএনপির সাথে কোনো রকম অ্যাটাচমেন্ট বা অ্যাফিলিয়েশন নাই। এই ধরনের ক্ষেত্রে লোকাল পুলিশ রয়েছে, অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে, বিএনপি লিডারশিপ আছে, তাদের সাথে কথা বললে ভালো। এবং আরেকটা বিষয়, জাস্ট একটা পয়েন্ট, অনেক ক্ষেত্রে এটাও দেখা যাচ্ছে গত 16 বছরে আমাদের অনেক নেতাকর্মীর কিন্তু বিষয় সম্পত্তি আওয়ামী লীগের লোকজন দখল করেছে, লুট করেছে। বিএনপির নেতাকর্মীরা যখন যাচ্ছে নিজেদের সম্পদ বা সম্পত্তি পুনরুদ্ধার করবার জন্য, সেখানে কিন্তু অনেক সময় সেটা ব্র্যান্ডেড হয়ে যাচ্ছে যে লুটপাট করতে যাচ্ছে বা চাঁদাবাজি করতে যাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে তাদের নিজেদের দখলকৃত সম্পত্তি পুনরুদ্ধার করতে যাচ্ছে। তো এই যে একটা মিস ইনফরমেশন ক্যাম্পেইন, সেটাকে আসলে আমাদের ঠিক করা প্রয়োজন। তবে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ক্লিয়ার ইনস্ট্রাকশন রয়েছে, পার্টিতে বিচ্ছিন্নভাবে যদি কেউ কিছু করে থাকে সেটা এগেইনস্টে যেমন অ্যাকশন নেওয়া হচ্ছে, তেমনি বিএনপির নাম ব্যবহার করে যারা অপকর্ম করছে তাদেরকেও ধরিয়ে দেওয়ার জন্য আহ্বান। আপনি ছোট্ট প্রশ্ন করবেন এবং খুব সংক্ষেপে উত্তর দেবেন। সেটা হচ্ছে যে 5 আগস্টের ভিতরে পরে জনগণের ভিতরে একটা আকাঙ্ক্ষার সৃষ্টি হয়েছে, 31 দফা যেটি বিএনপির, এটি কতখানি ধারণ করছে সেই আকাঙ্ক্ষাকে, সংক্ষেপে বলবেন। 31 দফা 31 দফাই তো আসলে ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণের মূল, আমি মনে করি, কাঠামোগত বিন্যাস। কারণ এটি জন আকাঙ্ক্ষা, এটি এখানে জন আকাঙ্ক্ষার প্রতিফলন রয়েছে। মূল যে ভিত্তি গণ অভ্যুত্থান হয়েছে কি এমন একটা বাংলাদেশের জন্য যেখানে মানুষ সত্যিকার অর্থে স্বাধীন হবে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে, জনগণের মালিকানা ফেরত আসবে, একটা স্বাধীন বাংলাদেশ যেখানে সার্বভৌমত্ব থাকবে। 31 দফাতে এগুলোই বারবার অনুরূত হয়েছে। বিএনপির পূর্ববর্তী যে সরকারগুলো রয়েছে যেখানে নারীর ক্ষমতায়ন হয়েছে, যুবকের ক্ষমতায়ন হয়েছে, শিক্ষা এবং কৃষি বিপ্লব হয়েছে, কর্মসংস্থান হয়েছে। আপনি বলতে চাইছেন যে 31 দফার ভিতরেই এই ভবিষ্যৎ বাংলাদেশের যে মানুষের স্বপ্ন, গণ আকাঙ্ক্ষার প্রতিফলনের জন্য 31 দফা।